হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন আছি আপনাদের সঙ্গে। বরাবরের মতো চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। সকালে এই তো কিছু ফল গুছিয়ে নিচ্ছি, আর এই ফলগুলো এনেছিল গত রাত্রে শায়ানের বাবা বাহির থেকে আসার সময় কিছু আম আর ড্রাগন ফল নিয়ে এসেছিল। সেইগুলো এখন এই যে প্যাকেট থেকে ঢেলে ঝুড়িতে করে রেখে দেব। তো ভিডিও শুরুতেই সেই পুরনো রিকোয়েস্টটি আপনাদের কাছে আরও একবার করে নিচ্ছি, মানে যে জিনিসটা প্রত্যেক দিন চাই আর কি। তো গত ভিডিওতে দেখলাম যে আমার যে পরিমাণ ভিউ হয়েছে বা যে পরিমাণ কমেন্ট এসেছে, আমার লাইক কিন্তু একদমই কেউ দেয়নি। আমার মনে হচ্ছে মাত্র হাতে গুনে 10 থেকে 12টা লাইক পড়েছে। তো আমার মনে হচ্ছে আমার আপুরা শুধু কমেন্ট করে চলে গেছেন, লাইক দেননি। তো আপনাদের কাছে সেই লাইকটা আবারও চেয়ে নিচ্ছি। তো আমি কিন্তু সবার ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে নেই, এটা কিন্তু আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো আমার আপুরা কিন্তু শুধু ভিডিওই দেখেছে, কমেন্ট করেছে, আমার লাইক দেয়নি। তো লাইকগুলো যদি দিতই তাহলে লাইকগুলো গেল কোথায়? অনেক আপুদেরই ভিডিওতে দেখছি একই কথা আর কি, কেউ লাইক দিচ্ছেন না। তো প্লিজ আপনাদের কাছে একটা লাইক কিছু চাই, আর তো কোনো কিছু চাই না, তাই না? একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। কমেন্ট না করলেও খুশি হব যে কমেন্ট করেননি কিন্তু লাইক তো দিয়েছেন, এটাই আর কি। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে, আর আপনি কিন্তু চাইলে যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো যাই হোক, ফলগুলা কিন্তু গুছিয়ে রেখে এসেছি। সকালের নাস্তা খাওয়া হয়ে গিয়েছিল। তো চা বানিয়েছিলাম, চা পাতি ছিল, সেটা এই যে গাছে দিয়ে দিলাম। আর এখন চলে এসেছি সরাসরি রান্নাবান্না করতে। আজকে রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ আরও কিছু কাজ গুছাতে হবে আমার আর কি। তো এখানে এই যে ঝটপট করে ডিম রান্না করে নিচ্ছি আলু দিয়ে, আর অপর চুলায় ভাজি করে নেব, আর ডাল রান্না করে নেব। এই ছিল আমাদের আজকে দুপুরের খাবার দাবার। সেই সঙ্গে আপনাদের সঙ্গেও কিছু গল্প করব। তো যাই হোক, এই যে ছাত্র আন্দোলন বা এই যে লকডাউনে আমাদের দিনগুলা কিভাবে কেটেছে সেটাই শেয়ার করি। তো দেখা যেত কি যে ওই দিনগুলাতে মানে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যেত, ওইভাবে কোনো কাজের চাপ বা কাজ করতেও কিন্তু ভালো লাগতো না, কোনো রকম ভিডিও করতে ভালো লাগতো না। তো চারদিকে এত অঘটন ঘটছে, আসলে কোনো কিছুই তো টিভিতে দেখতে পারছিলাম না, যেহেতু ইন্টারনেট নাই। তো কি দেখব, মোবাইলটা তো হাতে নিয়েও কোনো লাভ নেই, বা মোবাইলে কোনো গেম ডাউনলোড নাই, মানে কোনো মুভিও নাই। তো টিভি দেখব, টিভিতেও তো ইন্টারনেট নাই, বা ডিসেল লাইন তো ছিল না, পরবর্তীতে ডিসেল লাইন নিলাম। তো টিভিতে খবরও কিন্তু তেমন কিছু দেখাতো না। তো সারাদিন দেখা যেত টুকটাক যাই হোক কাজ করি, কিন্তু মনটা ভালো লাগতো না। চারদিক থেকে শুধু দুঃসংবাদ আসতো, আর সারাদিন শুধু মানে পুলিশের গাড়ির আওয়াজ আর অ্যাম্বুলেন্সের আওয়াজ। তো কোথা থেকে কোন দুঃসংবাদ আসতো। অনেক সময় বারান্দায় দাঁড়িয়ে থাকতাম, আবার অনেক সময় সবাই মিলে ছাদে যেতাম, সময় পার করতাম। ছাদে গিয়েও কিন্তু সবার মুখে সেই একই কথা, কোঠা আন্দোলন, বাচ্চাদের নিয়ে ভয়, আতঙ্ক, উঠতি বয়সী ছেলেরা কোথায় যায় কি করে তার ঠিক নাই, একটা মানে টেনশন কাজ করতো। তো আর দেখা যেত যে সেই ঘরে থাকলে খাওয়া দাওয়া একটু বেশি হতো, বা এই তো আর কি। বাচ্চারা খুব বেশি বিরক্ত করতো, ওরা তো সারাদিন মোবাইল ট্যাব দেখতে চাইতো না, মানে কি দেখবে মোবাইল ট্যাবে, সেরকম তো কোনো কিছুই ছিল না। আসলে আমরা ইন্টারনেটের উপরে এতটা নির্ভরশীল হয়ে পড়েছিলাম যে আমরা এই 7-8টা দিন কিভাবে যে আমাদের কেটেছে, মানে কি আর বলবো, এটা তো সবাই কম বেশি বুঝতে পারছি। তো যাই হোক, খুব তাড়াতাড়ি যেন আমাদের দেশটা সেই স্বাভাবিকভাবে ফিরে আসে। আল্লাহ যত মানে মায়ের কোল খালি করেছে, আল্লাহ যেন সেই সব মায়েদেরকে, বাবাদেরকে শোক সইবার তৌফিক দান করে, আর যারা মারা গিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করে, আমিন। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে কিন্তু এই যে এখন এই যে কিছু ফ্রোজেন পরোটা বানিয়ে নিচ্ছি। তো আটাটা মেখে রেখেছিলাম। তো 7 দিনের কষ্টের কাজ আর কি একদিনে করে নেব। তো পরোটা বানাতে আমার কিন্তু খুব বেশি কষ্ট হয়, 2বার বেলতে হয়, ভালো লাগে না। তারপরও বাচ্চাদের জন্য বানাই আর কি, ছেলেরা রুটি খেতে চায় না,
ওরা পরোটাই বেশি খেতে চায়। এই জন্য ভাবলাম যে একটু কষ্ট হলেও 7 দিনের কাজটা একদিনে গুছিয়ে নেই। তো সেই সাথে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তো দিনটি ছিল বৃহস্পতিবার 18 তারিখ। তো ওই সময় কিন্তু মানে বেশি ঝামেলা শুরু হয় আর কি চারপাশে। তো ওই দিন সকাল 8:30টার সময় উঠে দেখি যে আমার ছেলে বাসায় নাই। তো উঠে না মনটা কেমন লাগতেছিল, ও কোথায় গেল হঠাৎ করে। তো ওর বাবাকে এসে বললাম সিয়াম তো বাসায় নেই। সে বলে হয়তো নিচে গেছে বা ছাদে গেছে। তো এর দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেল। ফোন দিলাম, ফোনও রিসিভ করে না, ফোন কিন্তু বাজছে। তারপরে 11:30টার দিকে যখন আমার কাজের খালা আসে, তো কাজের খালা এসে বলছে, খালা আপনার সারা ঘরে শুধু জুতার ছাপ কেন, কে জুতা পায়ে দিয়ে হাঁটছে? তো তখন আমি শুনে মানে জুতার ক্যাবিনেটটা খুলে দেখি যে ওর কেস নাই, মানে যে কেসটা আর কি মাঝে মধ্যে পরে। তো ভাবলাম যে এই কেস পায়ে দিয়েই বাইরে গেছে। তখন না আমার আরও বেশি খারাপ লাগছিল। তখন মনে হচ্ছিল নিশ্চিত আমার ছেলে এই আন্দোলনে গেছে। পরে ওর বাবাকে বললাম যে ও তো বাসায় নাই, এরকম এরকম কোথায় গেল। একটা খুব টেনশন হচ্ছিল। দুপুর হয়ে যায়, তারপরেও ও কোনো ফোন রিসিভ করে না। পরে না পেরে ওর ফ্রেন্ডদের নাম্বারে ফোন দেই খুঁজে খুঁজে, মানে কেউই ফোন রিসিভ করছিল না, হয়তো কারো ফোন বন্ধ দেখছিলাম। পরে যাই হোক সন্ধ্যার সময় আর কি ওর একটা মানে ফ্রেন্ড আর কি ফোন রিসিভ করে। আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে বসে আছি, আমার খুব টেনশন হচ্ছিল। এদিকে ওর বাবা বলছিল যে আমি একটু বাইরে যাই, দেখি একটু কাজও আছে, যেতে পারি কি না। তো সেও রেডি হয়ে বাইরে বের হলো। তো সে তো বাইরে আর যেতে পারলো না, সে শঙ্কর পর্যন্ত মানে ধানমন্ডি শঙ্কর পর্যন্ত গিয়ে চলে আসলো। ওদিকে খুব ঝামেলা হচ্ছিল, ওদিকে গাড়ি পোড়াইছে মানে আগুন দিয়ে আর কি। তো অনেক হামলা হচ্ছিল আর কি। সে পরে বাসায় ফিরে আসে যাওয়ার 10 মিনিটের মধ্যে, যেহেতু আমার বাসা ধানমন্ডিতে। তো শঙ্কর বা 27 নাম্বার 32 নাম্বার খুব কাছাকাছি। তো যাই হোক, তো আমি নামাজ পড়ে বসেই ওই একটা ছেলেকে ফোন দিই, ওর আর একটা ফ্রেন্ডের নাম্বারে আর কি। তো ছেলেটা ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে আমি বলি যে তুমি কি সিয়ামের খোঁজ জানো, সিয়াম কোথায়? ও তো সারাদিন বাসায় নাই, ও ফোন রিসিভ করতেছে না, বা তোমার সাথে আছে কি না? তো বলে কি আন্টি আমরা তো একসাথেই ছিলাম, তো ওকে তো বাসায় পাঠাই দিছি। আমি কখন বাসায় পাঠাই দিছো? বলে যে এই তো আন্টি একটু আগে বাসায় পাঠাই দিছি, ও বাসায় যায় নাই। তো আমি বললাম যে না এখনও তো বাসায় আসে নাই। বলে টেনশন করেন না, চলে যাবে। তো আমি বললাম কি তোমরা কি ভালো আছো, তোমরা কি খাওয়া দাওয়া করছো, আর কিভাবে তোমরা গেলে এভাবে, তোমরা তো কিছুই বলে যাও নাই। তো বলে যে আন্টি আসলে বলে গেলে তো আপনারা কেউ যেতে দিতেন না, আমার আম্মু তো ফোন দিয়ে আমাকে অনেক বকাবকি করতেছে, তো ও বাসায় চলে গেছে, আপনি টেনশন করেন না। আমি তোমরা কি ভালো আছো? তো বলে কি আন্টি ভালো আছি, পুলিশ ধাওয়া দিয়েছিল আমাদেরকে, ধাওয়াতে পড়ে মানে আমাদের হাত পায়ে বাড়ি লাগছে। তো সিয়ামেরও ওর পায়ে হাতে বাড়ি লাগছে, অনেকটা কেটেও গেছে, ও হাঁটতে পারতেছে না। আর পুলিশের মানে টিয়ার সেলে খুব শ্বাসকষ্ট হতেছিল ওর। তো যাই হোক পরে আমরা আর কি ওকে রিকশায় তুলে দিছি, সমস্যা নেই আন্টি চলে যাবে। তো এর মধ্যে আর কি হঠাৎ করে নিচে যাই, একটা টেনশন হচ্ছিল, যেহেতু নিচে গিয়ে দাঁড়াই যে গেটের কাছে যে ছেলেটা কোথায় গেল, একটা টেনশন কাজ করতেছে, হাতে ফোন। তো তখন না পাশে এক মানে অনেক দৌড়াদৌড়ি, ছেলেরা আর কি দৌড়াদৌড়ি করে, পুলিশও ওদের মানে ধাওয়া দেয়। তো ওই সময় কিছু ছেলেরা আর কি আমাদের গেটের মধ্যে ঢুকে যায়, ওরা কি লুকায়। ওই সময় আমাদের দারোয়ান দৌড়ে গিয়ে মানে গেটটা বন্ধ করে দেয়। পুলিশ যাওয়ার পরে আবার গেট খুলে দেয়, পরে ছেলেগুলা বের হয়ে যায়। ওটা দেখে তো আমার আরও টেনশন কাজ করতেছিল যে আমার ছেলে কোথায় গেল, সারাদিন একটা ফোন রিসিভ করতেছে না, মানে কোথায় গেল ছেলে। পরে যাই হোক ছেলে বাসায় আসলে 9টার পরে, আসার সাথে সাথে সে মানে খুঁড়ায় সে হাঁটতে পারতেছে না, সে খুঁড়ায় হাঁটতেছে, তার পায়ে বাড়ি লাগছে, তার হাতে বাড়ি লাগছে, কয়েক জায়গা কেটে গেছে। তারপর আর কি ওইখান থেকে ছেলেরা ওকে রিকশায় তুলে দেয়। তো রিকশাওয়ালা আর কি বাসা পর্যন্ত নিয়ে আসে, রিকশাওয়ালাটা নাকি ভাড়া পর্যন্ত নেয়নি। তো যাই হোক আসার পরে ওর বাবা খুব রাগারাগি করতেছিল ওর সাথে, যে কেন গেছে, না বললে কেন গেছে, একটা ফোন পর্যন্ত রিসিভ করতেছে না, একটা টেনশন কাজ করতেছে। তো যাই হোক পরে ছেলে বলতেছে বাবা তুমি শান্ত হও, আমি আর যাব না কোথায়ও। তো আসার পরে আর কি ও গোসল করে না পা খায়, যেহেতু ব্যথা পাইছে, অনেক জায়গায় কেটে গেছে। তো বলতেছিল যে আম্মু মৃত্যুগুলা খুব কাছ থেকে দেখে আসছি, অনেক গ্রেনেড হামলায় অনেকেরই হাত মুখ দিয়ে রক্ত, কান দিয়ে রক্ত।
তো রেসিডেন্সিয়ালের যে ছেলেটা মারা গেছে আর কি, ওই ছেলেটা তো ওই দিনই মারা যায় ওইখানে 27 নম্বরে আর কি। সেটা বলল একটা ছেলের মাথায় গুলি লাগছে, ছেলেটা ওইখানেই মারা গেছে, সেটা কথা বলল। আম্মু মৃত্যুগুলো খুব কাছ থেকে দেখে আসলাম আম্মু। আমিও তো পারতাম ওইভাবে মারা যেতে, কোনো কিছু হইতে। আমি তো অল্পের জন্য বেঁচে আসছি, আমার তো শুধু হাতে পায়ে বাড়ি লাগছে আম্মু। কিভাবে পুলিশ মানে ছেলেদেরকে মারতেছে আম্মু, জায়গায় জায়গায় গ্রেনেড ফাটতেছে, কিভাবে গুলি লাগতেছে আম্মু, সব কিছুই দেখে আসছি। তো অনেক ছেলে মেয়েরাই কিন্তু না বলে এভাবে বাসা থেকে বের হয়ে গেছে, বের হয়ে যে গেছে তারা কিন্তু আর বাবা মার কাছে ফিরে আসে নাই। তো যাই হোক, আমার ছেলেও কিন্তু এভাবেই গিয়েছিল ওই দিন আমাকে না বলে। তো তারপরে আর কি ছেলেকে বাসা থেকে আর বের হইতে দেয়নি এই কয়দিনে। অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। তো কথার মাঝখানে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।